এসএসসি পরীক্ষার পরপরই ফুপু আমার জন্য একটা সম্মান দোয়ানে ছেলের ফিড মিলের ব্যবসা আছে, অনেক বড় পুকুর আছে, সব রকমের ফসল হয়, মানে এক কথায় তারা বিশাল বড়। ছেলে নাকি দেখতেও ভালো, ফুপুর ভাষায় আমার নাকি রাজকপাল। আমার বাবা স্কুল শিক্ষক, অভাব না থাকলেও বিলাসিতা নেই আমাদের। বাবা একটু অমাত করলেও ফুপু আর দাদি মা মিলে সবাই রাজি হয়ে যায়, বাবা আর না করতে পারে। আমি অবশ্য বাবাকে বলেছিলাম, বাবা আমি আরো পড়াশোনা করতে চাই। আমার বাবা ফুপুকে সে কথা জানায়, কিন্তু ফুপু আমাকে বলে, রূপা আর কত পড়াশোনা করবি, এসএসসি তো পাশ করলি, তা করিস, নামাজ পড়িস, তুই কি চাকরি করবি, তোর আরো পড়াশোনা করা লাগবে। অগাত্য ফুপুকে সবাই সায় দিল, আমার কথার কোনো দাম রইল না। এই সিদ্ধান্ত মেনে নিলাম। পরে ছেলেপক্ষ দেখতে এলো, আমি ছেলেকে এক পলকেরও বেশি দেখতে পাইনি, তবুও মনে হলো মাশাল্লাহ 310। সেদিন আমাদের বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ির দূরত্ব 1 ঘন্টা, ঘন্টাখানেক সময় লাগলো, তারপর ওনাদের বাড়িতে পৌঁছে গেলাম। লোকটা সবার অগোচরে পুরো রাস্তা আমার হাত ধরে ছিলেন, যেন লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিলাম, তবুও ভালো লাগছিল। আসতেই দেখলাম বাড়িটা বেশ বড়, সবে রং করানো হয়েছে। তারপর সবাই আমাকে একটা রুমে নিয়ে গেলেন, আর ওটাই ছিল এই বাড়িতে আমার রুম। আমাকে রুমে দিয়ে সবাই চলে গেলেন। আমি বোরকা আর হিজাব খুলে সারা বাড়িটা ভালোভাবে দেখলাম। এরপর আমার জামাই আসলো ঘরে, বলল, রূপা চলো অজু করে আসি। আমরা অজু করে নামাজ পড়ে নিলাম। পরদিন সকালবেলা শাশুড়ি মা গিয়েছে রান্নাঘরে, আমি সেখানে গেলাম। বললাম, মা কি করতে হবে? শাশুড়ি মা বলল, বেশ তো, তুমি সকাল সকাল উঠে গেছো। আমার শাশুড়ি মা আমাকে বললেন, চা বানাতে পারো? আমি বললাম হ্যাঁ। শাশুড়ি মা আমাকে বলল, সবার জন্য চা বানাও এবং আটার কারিটা করে রেখো। আমি খেয়াল করে দেখলাম রান্নাঘরে কোনো গ্যাসের চুলা নাই। আমি তো জীবনে কোনোদিন চুলায় জাল ধরানো দেখিওনি, ভাবে চুলায় জাল দিতে হয় এটা আমার মাকেও কখনো দেখিনি। আমি ভীষণ একটা ঝামেলায় পড়ে গেলাম। আমার শাশুড়ি ঘরদোর পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে চা নিতে এসে দেখেন কিচ্ছু হয়। শাশুড়ি আমাকে বললেন, তুমি জালও ধরাতে পারো না, কোথা থেকে কোন নবাবজা দিয়ে এনেছে? চুপ করে রইলাম, কারণ আমি তো এই সকল কাজ পারতেছি না। এরপর শাশুড়ি মুখ কালো করে রইলেন, আবার বরকে গোটা কয়েক বেশি কথা শোনালেন। আমার জামাই ঘরে গিয়ে আমাকে সান্ত্বনা দিলেন, মায়ের মন ভীষণ ভালো, মতে রেগে গেলে এমন হয় এমনটাই বলেন, তাতে তুমি কিছুই মনে করো না। আসলে আমি কিছুই মনে করিনি। ঢুকেই দেখেছিলাম সব রুমে রং করা থাকলেও আমাদের রুমটাতে রং করা ছিল না। ওয়াশরুমটা ছিল বাইরে অনেক দূরে, রাতে যেতে আমার একটু ভয় হতো। আমার জামাই এখন ব্যবসার কাজে শহরে যায়, 4-5 দিন পর পর বাসা আসে, রাতে আমাকে দূরে একা একা ওয়াশরুমে যেতে হয়। এটা আমার জামাই খেয়াল করলেন। আমার জামাই আমাকে বলেন, ছোট ভাইয়ের রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে, মাকে বলে এই রুমটা চেঞ্জ করে ওই রুমটা তোমাকে দিয়ে যাবো। আমি তাকে বললাম বলার দরকার নাই, কিন্তু আমার জামাই সেটা শুনলেন না। সে তার মাকে গিয়ে বললেন, রূপা একা থেকে রাত বেরাত তাকে ওই দূরে বাথরুমে যেতে হয়। ছেলে মানুষ, তুমি ঈশানের রুমটা রূপাকে দাও আর রূপার রুমটা ঈশানকে দাও। কথা শুনে শাশুড়ি মা রেগে টকবক করতেছে। আমার জামাইকে বলতেছে, 2 দিনে তোর এত পরিবর্তন? আমার শাশুড়ি মা তখন চিৎকার করে আমাকে ডাকলেন রূপা রূপা করে। আমি বাহিরে বের হয়ে আসলাম। আমাকে আসার পর আমাকে বললে, বেশ তো বশ করতে পেরেছো আমার ছেলেকে, 2 দিন আসতে না আসতে আমাদের সংসারে এমন আগুন লাগালে কেন? আমার জামাই আমার হাত ধরে ঘরে নিয়ে আসলেন। এরপর আমার শুধুই মাথা ঘোরাতো, বমি বমি ভাব, সবকিছু উপসর্গ দেখে আমাকে টেস্ট করানো হয় আমি কনসিভ করেছি কিনা। আল্লাহর রহমতে আমি কনসিভ করেছি। আমার শাশুড়ি মা, আমার দেবর, ননদ সবাই আমাকে ভীষণ ভালোবাসলো, আলাদা করে আমাকে যত্ন নিতে থাকে, আমার জন্য সবসময় আলাদা করে খাবার রাখে, আমাকে কোনো কাজ করতে দেয় না, এমনকি আমার পরনেরও কাপড় ধোয়, খুব বেশি যত্ন করে তারা। এদিকে আমার ননদের বিয়ের সম্বন্ধ আসতেছে। আমার ননদ আমার শাশুড়িকে বললেন, আমি কোথাও বিয়ে করব না, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বিয়ে করব না। শাশুড়ি আমার ননদকে অনেক কথা শোনালেন। আমার শাশুড়ির উপর আমাদের বাসায় কেউ কথা বলতে পারে না। রাতে সবাই যে যার রুমে ঘুমিয়েছিলেন। সকালে উঠে আমি আমার ননদকে ডাকতে যাই এবং গিয়ে যা দেখি আমার ননদ আর রুমে নাই, চলে গেছে ওই ছেলেটার সাথে। শাশুড়ি মা সেদিন বলেছিলেন, আজ থেকে তুলি নাম এই বাড়িতে উচ্চারণ হবে না, আর যে তুলির সাথে যোগাযোগ করবে সে এই বাড়িতে থাকতে পারবে না। এদিকে আমার কনসিভ করার বয়স 9 মাস 7 দিন হয়ে গেছে। মা বাবা মাকে নিতে আসছে, আমি বাবা মায়ের সঙ্গে গেলাম। আর সময় আমার শাশুড়ি মা হেসে হেসে বলেছিলেন, আমি কিন্তু নাতি চাই, আমি কিন্তু নাতনি হলে ঘরে উঠাবো না। কথাটা শুনে আমি সবার সামনে হেসে উড়িয়ে দিল, আমার বুকের ভেতরটা যেন ঝড় বয়ে যাচ্ছে। এরপর আমার একদিন বাচ্চা ডেলিভারি হওয়ার পেইন উঠলো। বাবা মা আমাকে নিয়ে হসপিটালে গেলেন, আমার সিজার করা হলো, একটা কন্যা সন্তানের মা হলাম। আমার হাজবেন্ডও বেশ খুশি, 7 দিন হয়েছে হসপিটালে রয়েছে। শাশুড়ি তো দেখতে এলেন না, আর আমার শ্বশুরকেও আসতে দিলেন না। হসপিটাল থেকে আমি বাবার বাড়ি গেলাম। 41 দিনও পার হয়ে গেল, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে নিতে আসলো। এরপর আমার জামাই আমাকে নিয়ে তাদের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমার মেয়ের মুখের দিকে কখনো ফিরেও তাকালেন না, আমাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করালেন। এদিকে ওই যে চাকরির উদ্দেশ্যে আমার জামাই চলে যায় 3-4 দিনের জন্য। আমার শাশুড়ি মা গাদা গাদা কাপড় ধোয়ালেন। কোনো যে কাজ বিরতি দিয়া বাচ্চাকে একটু দুধ খাবো, সেই সময়টুকু আমার শাশুড়ি মা দিতে চাইতেন না। উপায়, এসব ঘটনা দেখার মতো কেউ নেই। শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তাই ছিল আমার শেষ সম্বল। শাশুড়ি মা আমাকে একসাথে 4 বালতি কাপড় ভিজিয়ে দিলেন, ওগুলো পরিষ্কার করে এসো, সবেমাত্র সিজার হয়ে এসেছি, এটা বড় কথা না। আমার মেয়ে, তার নাম রেখেছে উনায়া। শাশুড়ি মাকে বললাম, উনায়াকে আপনার বিছানার উপর একটি শুয়ে দিচ্ছি। বলেন, ওখানে শোয়ানো যাবে না, আমার বিছানা নোংরা হয়ে যাবে। আমি বললাম, নোংরা হলে আমি ধুয়ে দেবো। সেটা বলে উনায়াকে শাশুড়ি মায়ের বিছানায় শুয়ে দিয়ে আসলাম। আপনি একটু দেখেন। কিছুক্ষণ পর উনায়াকে শাশুড়ি মা খাট থেকে নিচে নামিয়ে শুয়ে দিলেন ঘরের বারান্দাতে। আমার শাশুড়ি মা ঘরে গিয়েছেন পান খেতে, এদিকে আমি অতগুলো কাপড় পরিষ্কার করি। বাহির থেকে একটা কুকুর বারান্দার ভিতরে ঢুকে পড়েছে। তীব্র ক্ষুধা তার পেটে,
উনায়া হাত পা নেড়ে নেড়ে খেলতেছেন। কুকুরটা ধেয়ে যাচ্ছে উনায়ার দিকে। আমার স্বামীও হুট করে বাড়িতে চলে আসলেন। তখন গেট খুলে দেখেন উনায়ার দিকে কুকুরটা চলে যাচ্ছে। স্বামীর হাতের ব্যাগটা কুকুরের দিকে ছুঁড়ে মারলেন, হাত হাত করে কুকুরকে তাড়িয়ে দিলেন। এবার উনায়াকে আমার স্বামী তার বুকের সাথে জাপটে ধরে রাখলেন। বিধাতা যেন তাকে রক্ষাকারী হিসেবে পাঠিয়েছেন। আমার স্বামীর চোখে মুখে ভীষণ রাগ, সে চিৎকার করতে করতে ডাকতে থাকে, মা মা তুমি কোথায়, কই গেলে তুমি, বাবুকে রেখে কোথায় গেলে তুমি? স্বামীর চেঁচামেচি শুনে দৌড়ে চলে আসলাম কাপড় রেখে। আমাকে দেখে আমার স্বামী বলতেছে, বাচ্চাকে রেখে কোথায় যাও, কি করো, তোমার কাজ বড় না বাচ্চা আগে বড়? উনায়াকে খাটের উপর না রেখে বারান্দায় নিচেই রাখছো কেন? আমি বললাম, আমি তো উনায়াকে খাটের উপর শুয়ে রাখছি। আমার জামাই আমার শাশুড়িকে ডাকলেন। শাশুড়ি পান খেতে খেতে হেলে দুলে আসতেছেন হাসি মুখ নিয়ে। আমার শাশুড়ি আমার জামাইকে বললেন, তুই এত অবেলায় চলে আসলি যে? আমার স্বামী তার মাকে বললেন, তুমি উনায়াকে নিচেই শুয়ে রেখেছো কেন? শাশুড়ি মা বললেন, কেন কি হয়েছে, ও বিছানা নোংরা করতেছিল তাই নিচেই নামিয়ে দিলাম। মায়ের একটা কথার জবাব না দিয়ে আমি রূপাকে বললাম, রূপা তুমি গুছিয়ে না, এক্ষুনি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার শাশুড়ি মা বললেন, অতটুকু একটা মেয়ের জন্য আমার বাড়ি ছেড়ে চলে যাবে? সেদিন আমরা সবাই বাড়ি ছেড়ে চলে আসি।